শুক্রবার থেকে শিলিগুড়ি ইস্কন মন্দিরে রথযাত্রার প্রস্তুতি শুরু হলো। ফলে জগন্নাথ দেবের রথ তৈরির কাজে হাত দিলেন মন্দিরের সেবায়েতরা। যে কারণে এদিন শঙ্খধ্বনি যেমন হলো, তেমনি মন্দিরের সামনে কীর্তনও করা হয়। ওই সময়ে ওখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ইস্কন মন্দিরের সভাপতি অখিল আত্মাপ্রিয় দাস, প্রধান পুরোহিত সুমন গোপ দাস, ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস সহ অন্যান্যরা। আগামী 7ই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যা ইস্কন মন্দির নামে এটি বেশি পরিচিত। আর শিলিগুড়ির গীতালপাড়ার ইস্কন মন্দির রোডে অবস্থিত সুদৃশ্য ইস্কন মন্দির সবাইকে আকর্ষণ করে থাকে। ফলে সবার কাছে চিহ্নিত হয়ে আছে মন্দিরটির পবিত্রতা, নির্মলতা ও মহৎ সৌন্দর্য। এই মন্দিরটি সম্পূর্ণভাবেই ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। আর সেজন্য বোধহয় মন্দিরটি সারা দেশের ভক্তদের দারুণভাবে আকর্ষণ করে থাকে। এই মন্দিরটি শান্তি ও সৌহার্দ্যের মূর্ত প্রতীক। ইস্কন মন্দির রাধা মাধব মূর্তি ও রাধার সাথে ভগবান কৃষ্ণের একটি মূর্তি স্থাপন করে। এর পাশাপাশি মন্দিরটিতে বেশ কয়েকটি মন্ত্রমুগ্ধ মূর্তিও আছে, যার মধ্যে রয়েছে অদ্বৈত আচার্য, ভগবান নরসিংহ ও ভগবান শ্রী চৈতন্যদেব। মন্দিরটির আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত হলেও এটির বাস্তুহারার প্রাচীন ভারতীয় রীতিনীতিকে ধরে রাখতে পেরেছে। তবে এখানকার ইস্কন মন্দিরে একটি সাজানো গোছানো অডিটোরিয়ামও আছে। তাতে 500 থেকে 600 জনের বসার ব্যবস্থা আছে। এছাড়াও আছে একটি সাধারণ ভোজনশালা, যা কিনা গোবিন্দ রেস্তোরাঁ নামে পরিচিত। এই রেস্তোরাঁর সবচেয়ে ভালো দিক সেটা হলো এখানে শুধুমাত্র মুখরোচক খাঁটি খাবারই পরিবেশন করা হয় না, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয়ে থাকে। মনে রাখা দরকার, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসবের আয়োজন হয়ে থাকে। জগন্নাথ দেব হলেন শ্রী বিষ্ণুর অবতার। ওই দিন ভগবান জগন্নাথ দেব তার দাদা বলরাম বা বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে মাসি গুন্ডিচার বাড়িতে বেড়াতে যান, যা এবারও উদযাপিত হবে। ওই মাসির বাড়িতে 1 সপ্তাহ থাকার পর তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন। ভগবানের ওই রথে চেপে যাত্রাকে রথযাত্রা নামে ডাকা হয়ে থাকে। আবার সকলেরই জানা আছে, উড়িষ্যার পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে এই রথযাত্রা উপলক্ষে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। আজ থেকে 460 বছরেরও বেশি পুরানো সাহিত্যেও রথযাত্রা উৎসবের উল্লেখ আছে। এমনকি পদ্মপুরাণ, ব্রহ্মপুরাণ, স্কন্দপুরাণ ও কপিল সংহিতার মতো প্রাচীন শাস্ত্রেও রথযাত্রার উল্লেখ আছে। স্নানযাত্রার দিন জগন্নাথ দেবকে 108 কলসির জলে স্নান করানো হয়। এসব আবার নিয়মকানুনের মধ্যেও পড়ে। যদিও জগন্নাথ দেবের রথ তৈরি শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। এই রথ তৈরির কাজ সারতে প্রায় 2 মাস সময় লেগে যায়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য প্রতি বছর নিম কাঠ দিয়ে 3টি আলাদা রথ তৈরি করা হয়। আবার 3 জনের রথের রঙও আলাদা। জগন্নাথ দেবের রথের রং লাল ও হলুদ, বলরামের রথের রং লাল ও সবুজ, আর সুভদ্রার রথের রং কালো অথবা নীল ও লাল। এই রথ তৈরিতে কোনো ধরনের পেরেক ব্যবহার করা হয় না। অন্যদিকে শোনা যায়, পুরীর রথের ক্ষেত্রে পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে পথ পরিষ্কার না করে দেওয়া পর্যন্ত 1000 লোক মিলে রথের দড়ি টানলেও রথ নাকি 1 চুলো এগোতো না। ওই অনুষ্ঠানকে বলা হয়ে থাকে ছড়পানাড়া। 3 জনের 3টি রথের আলাদা নাম থাকে। জগন্নাথ দেবের রথের নাম নন্দাঘোষ বা গরুর ধ্বজ, বলরামের রথের নাম তালধ্বজ, আর সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মরথ। পুরীর রথের 3টির উচ্চতাও আবার এক নয়। এক্ষেত্রে বলরামের রথ সবার আগে থাকে। ওই রথের উচ্চতা 45 ফুট। মাঝখানে থাকে সুভদ্রার রথ, ওই রথের উচ্চতা 44.6 ফুট। শেষে থাকে জগন্নাথ দেবের রথ, এর উচ্চতা 45.6 ফুট। তবে আর যাই হোক, শিলিগুড়ির ইস্কন মন্দিরের উদ্যোগে রথযাত্রার প্রস্তুতি শুরু হলো এদিন থেকে।